This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাঞ্চল্যকর খবর এসছে, বাবা দাদাকে খুন করে পলাতক গুণধর ছেলে, এখনো পর্যন্ত এমনটাই অভিযোগ। কোচবিহারের দাউয়াগুড়িতে জোড়া খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাবার দেহ উদ্ধার হয়েছে আলমারি থেকে, সেপটিক ট্যাঙ্ক থেকে পাওয়া গিয়েছে পিস্তত দাদার দেহ। এলাকাবাসীর অভিযোগ, বাবার উপর দীর্ঘদিন ধরে শারীরিক অত্যাচার চালাতো ছেলে, যার নাম প্রণব বৈশ্য। আমার সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুমন, আর কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, আজকে সকালবেলা একজন মাছ বিক্রেতা বাড়িতে আসে এবং বাড়িতে এসে দেখতে পায় যে ঘরের মধ্যে কেউ নেই এবং রক্ত পড়ে রয়েছে। তারপরেই তিনি আশেপাশের লোকদেরকে ডাকেন। তখন তারা ঘুরে বাড়িতে এসে বাড়ির দরজা ভেঙে ঢুকে দেখে একটা ডেড বডি পড়ে রয়েছে এবং এই বাড়ির যিনি কর্তা তার, এবং তাকে বেঁধে আলমারির ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছে, এমন ভাবেই কিন্তু দেখা যায়। এরপর পুলিশে খবর যায়। পুলিশ যখন আসে, পুলিশ এসে বাথরুম বা পেছন দিকে গিয়ে যখন বাথরুমের সেপটিক ট্যাঙ্ক দেখে, সেখানেও দেখা যায় যে আরেকটা দেহ পড়ে রয়েছে। ফলে দুটি দেহ উদ্ধার হয়েছে। এই যে সেপটিক ট্যাঙ্কে যে দেহটা পাওয়া গেছে, সেটা কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই নিখোঁজ দেখানো হয়েছিল। যিনি খুন হয়েছেন তিনি সম্পর্কে এই বাড়ির যার বিরুদ্ধে অভিযোগ, তার পিস্তত দাদা, তাকেও কিন্তু 1 মাস আগে থেকে নিখোঁজ দেখানো ছিল। আজকে কিন্তু তার দেহটা উদ্ধার হয়েছে। ফলে চাঞ্চল্যকর ঘটনা। কি কারণে এই ঘটনা ঘটেছে, সে মানসিক অবসাদগ্রস্ত নাকি, এগুলো নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে। তবে আশেপাশের লোকরা যারা জানাচ্ছেন যে মাঝে মাঝেই কিন্তু তার বাবাকে মারতেন ছেলে, এবং কিছুদিন আগে তার মাও মারা গেছেন এসব দেখে, এমনটাই আশেপাশের লোকেদের বক্তব্য। তবে চাঞ্চল্যকর খবর, এখনো পর্যন্ত ছেলে কিন্তু পলাতক, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, যদিও পুলিশের একাধিক আধিকারিক, পুলিশ সুপার সহ তারা ঘটনাস্থলে এসেছেন এবং তদন্ত করে বিষয়টা দেখছেন। ধন্যবাদ সুমন। বাবুল বৈশ্য নাম। কিন্তু পরে আস্তে আস্তে আমি শুনতে বললাম যে ওনার ছেলেই নাকি মার্ডার করছে। বডিটা ছিল সুকেজের মধ্যে ছিল, আলমারি। হ্যাঁ, সুকেজ আলমারির মধ্যে, মানে কম্বল দিয়ে পেঁচানো আছে। যে ছেলেটাই ঘটনাটা ঘটাইছে, ওনার পিছনে ভাই 1 মাস হলো নিখোঁজ। পার্শ্ববর্তী লোকজনদের সন্দেহ যে ওনাকেও এই ছেলেই মারছে, মারা পায়খানার ট্যাঙ্কিতে ঢুকায় রাখছে। ও বাজে নেশা করতো, বাজে ঠান্ডা করতো, ওগুলা যাতে আর কি মানে না করে বা নিষেধ করে, যার জন্য ওর বাবা মার উপর একটু ক্ষিপ্ত করা। অন্যদিকে মন্দারমণির হোটেলে আমডাঙ্গার তৃণমূল নেতার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তার পরিবার। আবুল নাসারের মৃত্যুর পিছনে কি জমিজট? পরিবারের সদস্যদের অভিযোগে তেমনটাই ইঙ্গিত মিলছে। গোটা ঘটনার মূল চক্রী হিসেবে উঠে আসছে ধৃত মহিলার মামার নাম, যাকে মামু বলে ডাকত ওই মহিলা। সোদপুরের একটি জমির 50% অংশীদার ছিলেন ওই তৃণমূল নেতা। কোটি টাকার সেই জমির জন্যই আবুল নাসারকে খুনের পরিকল্পনা করে ধৃত তনুশ্রী এবং তার মামু, তার পরিবারের তরফ থেকে এমনটাই অভিযোগ করা হচ্ছে। জমি জটের কারণেই কি তাকে এইভাবে মেরে ফেলা হলো, এই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুশোভন, এই ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিকভাবে দুজনের নাম উঠে আসছে। এই দুজনের দিকে অভিযোগের আঙুল তুলছেন মৃতের পরিবারের লোকজন। তাদের এক্স্যাক্টলি অভিযোগ কি, আর জমি জটের বিষয়টা এবার এখানে কিভাবে আসছে? দেখো, জমি জটের এটাই কারণ যে সোদপুরের একটি জমি, সেটা যে 50% এই যে নাসির এর নামে ছিল, আর 50% যারা মূল এখন যারা গ্রেফতার হয়েছেন তাদের নামে ছিল। অভিযোগ এইখানেই যে যেহেতু জমিটা প্রায় 70 কোটি টাকা মতো তার বর্তমান মূল্য, অর্থাৎ এই জমিটা কোনোভাবে হাতাতে হবে। আসল এই হাতানোর জন্যই কিন্তু তাকে খুন করা হয়েছে, এবং পরিবারের তরফ থেকে যেটা খুনের তত্ত্ব নিয়ে আসা হচ্ছে এই কারণেই যে খুন করা হয়েছে, এই কারণেই যে জমিটা নেপথ্যে রয়েছে। এবং যে মামুর কথা বারবার উঠে আসছে, যে মহিলা, সেই মহিলা এই ব্যক্তিকে মামু বলে ডাকতো। আর এই মামুর সঙ্গে কিন্তু অনেক দিন ধরেই কিন্তু যোগাযোগ ছিল, এবং এই যোগাযোগ শেষের দিকে, অর্থাৎ বেশ কিছু মাস ধরে, 6 থেকে 7 মাস ধরে কিন্তু যোগাযোগ অবনতি হয়, এবং সেখান থেকেই কিন্তু সমস্যা তৈরি হয়। এবং এটাই পরিবারের অভিযোগ যে এই মামুই খুন করেছে, এবং এই পরিকল্পনা সুনির্দিষ্ট, সুপরিকল্পিত, এবং এই পরিকল্পনা ঠিকঠাক ছিল, এবং সেই জন্যই তাকে একেবারে অন্য জায়গায় নিয়ে গিয়ে, অর্থাৎ নিজের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরত্বে নিয়ে গিয়ে সেখানে খুন করা হয়েছে, এবং পরবর্তীকালে আত্মহত্যা তত্ত্ব দেওয়া হচ্ছে, যার নেপথ্যে রয়েছে এই জমি।
বুঝতে পেরেছি, ধন্যবাদ সুশোভন, ধন্যবাদ। কিছু বক্তব্য আমাদের কাছে এসছে, আপনাদের শোনাবো। এটা আত্মহত্যা হতেই পারে না, এটা খুব ভালো একটা ফুল প্রুফ প্ল্যানভাবে এটা মার্ডার করা হয়েছে। ওই মহিলাটা তো জড়িত আছে, ওর সঙ্গে আরও লোক জড়িত আছে। মামা বলে একজন আছে, তার নামটা আমরা অ্যাকচুয়ালি জানি না। অ্যাকচুয়ালি ব্যবসার সঙ্গে তাদের সঙ্গে খাতির আছে, সেই কারণে টাকা আনতে গিয়েছিল সেখানে। পরিচয়টা এটাই দিয়েছে যেটা মহিলার মামা। মহিলাটা বলছে এটা আত্মহত্যা, মহিলাটা পুরোটা সাজিয়ে এটা তৈরি করেছে। মহিলার মামাও জড়িত আছে। এই জমিটার অনেক টাকা মূল্য এসে গেছে, এখন প্রায় 70 কোটি টাকা, ঠিক আছে, আমরা যেটা শুনেছি আর কি। সেই টাকাটার মামা এবং যে মহিলাটা ওরা পার্টনারশিপে কিছুটা আছে। সম্ভবত আবুল নাসার ছিল 50% আর 50% ওদের মধ্যে ছিল। সেই 50%টা ওরা চেপে দেওয়ার জন্য আবুল নাসারকে পরিকল্পিতভাবে মার্ডার করেছে। আমরা সিবিআই তদন্তে যাবো, নাহলে একটা বৃহত্তর আন্দোলন করবো আমরা। অন্যদিকে চিকিৎসকদের যে অবস্থান, ধর্ণা এবং সেই বিষয় নিয়ে সিঙ্গেল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও রাজ্যের হার। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিল বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ। চিকিৎসকদের আবেদন অনুযায়ী 100 জন চিকিৎসক অবস্থান স্থলে থাকতে পারবেন। 25শে ডিসেম্বর অবস্থান বন্ধ রাখা সম্ভব কিনা আদালতে জানাবে চিকিৎসক সংগঠন। আরজি করের ঘটনা নজিরবিহীন, অকল্পনীয় এবং ভয়ঙ্কর, এমনটাই মন্তব্য বিচারপতি হরিশ ট্যান্ডনের। অন্যদিকে জিনাতের খবর রাখতেই হবে। কিছুদিন আগে থেকে জিনাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখনো কোনো রকমে বাগে আনা যায়নি এই বাঘিনীকে। জিনাত নিজে তো ছুটছেই, বনকর্মীদেরও ছোটাচ্ছে। বাঘ ধরার টোপ রয়েছে, কিন্তু সেই টোপে জিনাত পা দিচ্ছে না। ঝাড়গ্রাম থেকে বাঘিনী পৌঁছে গিয়েছে পুরুলিয়ার বান্দোয়ানে, রয়েছে রাইকা পাহাড় অঞ্চলে। আমার সহকর্মী তপন এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। তপন, এখনো পর্যন্ত এই জিনাতকে কতটা ট্র্যাক করা গিয়েছে, কোথায় কোথায় তার অবস্থান সংক্রান্ত ধোঁয়াশা হলেও কোন কোন নথি মিলেছে, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত গতকাল সকালে যেখানে এসছিল সেই রাইকার পাহাড়ের জঙ্গলে রয়েছে। তবে গতকাল যেখানে ছিল রাত্রের দিকে, গতকাল রাত্রে তার অবস্থান পরিবর্তন হয়েছে, মাত্র 50 মিটার দূরে সে এখন রয়েছে। ফলত সেখান থেকে কোনো নড়াচড়া কিছু করছেন না। ফলত বন দপ্তরের আধিকারিকরা সেখানে গেছে এবং তাদের দেখছে কিভাবে এই বাঘকে খাঁচাবন্দি করা যায়। গতকাল তাকে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা করা হয়েছিল সেই খাবারের মুখো সে হয়নি। ফলত নতুন করে চিন্তায় ভাঁজ বন দপ্তরের যে এই বাঘিনীকে কিভাবে খাঁচাবন্দি করা যাবে। পাশাপাশি এই পাহাড়ের এলাকায় যে গ্রামগুলি রয়েছে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামের মানুষজন বেরোচ্ছেন না, ঘরবন্দি হয়ে রয়েছেন। ফলত এখনো পর্যন্ত বন দপ্তর সূত্রে সঠিক তথ্য কিছু না দেওয়া হলেও তবে তারা যে নতুন করে পরিকল্পনা নিয়েছেন তা বুঝতে পেরেছি। এখনো পর্যন্ত তার মানে এক কথায় বললে বাগে আনা যায়নি বাঘিনীকে, ফলে আতঙ্ক সেখানে রয়েছে। এলাকাবাসীর বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা শোনাবো কি বলছেন তারা। ভয় তো অবশ্যই লাগছে, রাত্রেও ভালো করে ঘুম হচ্ছে না, সেই জন্য ঘর থেকে যখন সন্ধ্যার সময় বাইরে বেরাবো একটু, সেটাও একটু লাগছে আর কি। বাঘটা কোথায় আছে এখন? বাঘটা এই রাইকা আইখে জঙ্গলে। এই তো আমরা রাইকা পাহাড়েই রয়েছি। হ্যাঁ রয়েছি, তার একটু নিচে। হ্যাঁ, তার একটু নিচে। ভয় একটু একটু জঙ্গলের ভিতরে সমাজ একটু ভয় আছেই। বান্দোয়ানে বাঘের আতঙ্ক চেপে বসছে এবং তার প্রভাব খুব স্বাভাবিকভাবেই স্কুলে পড়ছে, কারণ ভয়ে তারা স্কুলে যেতে পারছে না ছাত্রছাত্রীরা। ফাঁকা স্কুল। বান্দোয়ান বনাঞ্চলের রাইকা পাহাড়ে বাঘিনী রয়েছে। কিছুক্ষণ আগে এলাকাবাসীর কথা শুনছিলেন আপনারা। কেশরা গ্রামে 2টি স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার নেমে এসেছে একেবারে অর্ধেকে। যারা যাচ্ছে, সাহস করে যারা পাঠাতে পারছে তাদের সন্তানদের, তারা যাচ্ছে, কিন্তু আতঙ্কের কারণে স্কুল প্রায় শূন্য। ফলে পঠন পাঠন লাটে উঠেছে। শিক্ষকদের দাবি, আতঙ্কে ছাত্রছাত্রীরা স্কুলে আসছেন না, কারণ তাদের বাবা মারা পাঠাচ্ছেন না। শিক্ষকরা মনে করছেন যতক্ষণ না এই বাঘিনীকে খাঁচাবন্দি করা যাচ্ছে ততক্ষণ আতঙ্ক কাটবে না। আর আতঙ্ক না কাটলে স্কুলে ছাত্রছাত্রীর উপস্থিতির হার তলানিতে এসেই ঠেকবে। দূরের ছেলেগুলো 1-1.5 কিলোমিটার দূরে যারা আছে ওনাদের গার্জেনরা পাঠাচ্ছে না বাঘের ভয়ে। বাঘও আছে মোটামুটি 2-3 কিলোমিটার ভিতরে। একটা ভয় কাজ করছে সবার মধ্যে, আমাদেরও একটা ভয় কাজ করছে, আতঙ্কটা আছেই মনের মধ্যে।
প্রস্তুতির হার তখন খুবই কমে গেছে, আতঙ্ক তো একটা রয়ে গেছে আর থাকছেই। ভয় লাগছে। ভয় লাগছে। আজকে কতজন ছাত্রছাত্রী এসছে তোদের এখানে? আমি একাই। তুই একা? আর বাকিরা জানি না। ফরেস্টার ডিপার্টমেন্টের গাড়ি দিনরাত আসছে, পুলিশ ডিপার্টমেন্টের গাড়ি সবাইকে সতর্ক করছেন যে আপনারা একা একা ঘোরাঘুরি করবেন না, রাত্রি বেরোবেন, এটা করে যাচ্ছেন ওরা বরাবর। কিন্তু ফল কতটা হয় সেটা তো বলা যাবে না এখন। আতঙ্ক কাজ করছে, আতঙ্ক তো পুরা মাত্রা আছে। বাঘের ভয়, বান্দোয়ানের জঙ্গল লাগোয়া এলাকায় আতঙ্ক এখন। বাঘের ভয়ে ঘরবন্দি হয়ে আছেন তারা, আর মাঠের ধান মাঠে পড়ে আছে। বাঘের আতঙ্কে পাকা ধান তুলতে পারছেন না চাষিরা। সন্ধ্যা নামলেই গৃহবন্দী হয়ে পড়ছেন আশপাশ গ্রামের মানুষজন। ভয় লাগছে, বেরাতে পারছি না ঘরের, সকাল ভোরের কাজ করতে পারছি না, আর বিকাল দিকে চাড়ে ঘর পালাচ্ছি, বাইরে থাকতে পারছি না ভয়ে। বাঘ যেমন এখানে থেকে নিয়ে যায় সেটা আমরা ভালো চাইছি, মানে এইখানে থাকলে আমরা মানে ঘরের থেকে বেরাতে পারছি না, আমাদের সেই বনের থেকে তো কাঠ পাত জোগাড় করতে হয়। সন্ধ্যা হলে তো আবার ভয়, এখন দিনে একটু ভালো আছি, তারপর সন্ধ্যা বেলা ডুবলে বাস এখন ঘরে ঢুকে পড়ি, আর বাইরে যেতে পারিনি। ওই চারধার তো জঙ্গল দেখছেন, চারধারে আছে, জঙ্গলের মাঝে আমরা আছি। আমরা আপনাদের প্রশাসনের কাছে নিরাপত্তা চাইছি, যাতে ভালো থাকতে পারি, যতক্ষণ পর্যন্ত না ধরা পড়ছে ততক্ষণ। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক উল্টো দিকেই যে পাহাড় রয়েছে, সেই পাহাড়ের উপরে রয়েছে বাঘিনী। ফলত এই গ্রামের এই জঙ্গল এলাকার আশেপাশে আতঙ্ক ছড়িয়েছে, আর এই আতঙ্কর জন্যই মাঠের ফসল মাঠেই পড়ে রয়েছে। ধান কাটা হয়ে গেলেও সেই ধান তুলতে পারছেন না চাষিরা। ফলত আতঙ্কে দিন কাটছে এই চাষিদের। সন্ধে হলেই তারা গৃহবন্দী হয়ে যাচ্ছেন। তাদের যেটা দাবি, এই বাঘিনীকে বা বাঘকে তাড়াতাড়ি খাঁচাবন্দি করা হোক। তাদের পেটে টান পড়েছেন, তারা জঙ্গলে যেতে পারছেন না। এখন কতদিনে এই বাঘকে খাঁচাবন্দি করা যায় সেটাই এখন বড় প্রশ্ন। পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড় থেকে তপন হালদার, টিভি9 বাংলা।